সকাল থেকে আমাদের নজর ছিল দিল্লিতে, বলা ভালো রবিবার থেকে আমাদের নজর ছিল দিল্লিতে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুরু থেকেই বলে আসছিলাম আজ সেই গুরুত্বপূর্ণ জোট বৈঠক। এই বৈঠকে আসনের রফাসূত্র বেরোবে, অর্থাৎ কোথায় কাকে কত আসন ছাড়া হবে, কংগ্রেসের জন্য কত আসন ছাড়বে আঞ্চলিক দলগুলো, একের বিরুদ্ধে একের লড়াই ঠিক কোন পথে হবে, কিভাবে হবে, সেই বৈঠকের হাড়ির খবর নেওয়ার চেষ্টা করবো। এখন এই বৈঠক চলছে, ভিতর থেকে কি কি খবর পাওয়া যাচ্ছে জানবো। আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির। দেখো, দুটো জিনিস গুরুত্বপূর্ণভাবে লক্ষ্য করতে পারা গেল। এক হচ্ছে যে সোনিয়া গান্ধী বৈঠক হলের বাইরে তিনি কথা বললেন হচ্ছে সীতারাম ইয়েচুরি এবং জয়রাম রমেশের সাথে, এবং একাধিকবার লক্ষ্য করতে পারা গেল যে সীতারাম ইয়েচুরি এবং জয়রাম রমেশকে নিজেদের মধ্যে কথা বলার জন্য। ফলে কোথাও গিয়ে বাম কংগ্রেসের যে জোট পশ্চিমবাংলায়, সেক্ষেত্রে সেই জোটের ভবিষ্যৎ কি হবে এবং কংগ্রেস তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে সঙ্গে জোটের পথে যাবে কিনা, এই বিষয়টি আলোচনার ক্ষেত্রে থাকতে পারে এমনটা মনে করা হচ্ছে। তবে দিনের বৈঠকের শুরুতেই যে কংগ্রেসের যে মনোভাব, সেই মনোভাব নিয়ে প্রশ্ন তুলেছেন বাকি দলের নেতারা। অখিলেশ যাদব তিনি এই মূলত এই প্রশ্নটি করেছেন এবং যে 5 রাজ্যের নির্বাচনী ফলাফল, সেই ফলাফলের যে বিষয়, সেই বিষয় নিয়ে সেখানে কথা হয় এবং সেই কথার প্রসঙ্গে ধরেই অখিলেশ যাদব বলেন যে তারা আসন চেয়েছিলেন মধ্যপ্রদেশে, যদিও মধ্যপ্রদেশে তাদেরকে সেই আসন দেওয়া হয়নি। অর্থাৎ কংগ্রেস যে মনোভাব তারা আশা করেন কংগ্রেসের কাছ থেকে, সেই মনোভাব কংগ্রেস দেখিয়ে উঠতে পারেনি। এই বক্তব্যের রেস ধরে যেটা আলোচনার ক্ষেত্রে বারবার ধরে ঘুরে ফিরে এসছে, সেটা হচ্ছে যে 3.5 মাস সময় গিয়েছে। সেই 3.5 মাস সময়ের মধ্যে ইন্ডিয়া বৈঠকে হয়নি এবং মুম্বাই বৈঠকের পর অনেকে মনে করেছিলেন যে আসন সমঝোতার রাস্তা আরো অনেকটা আগে শুরু করতে পারা যাবে, যদিও কংগ্রেসের তরফ থেকে সেই মনোভাব না দেখানোর ফলে সেই সময়টা অনেকটা নষ্ট হয়েছে। অনেকেই এক্ষেত্রে দাঁড়িয়ে কংগ্রেস যে ভাবনা ছিল যে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের মতো জায়গাতে তারা দারুণ ফল করতে পারবে এবং তার প্রেক্ষিতে বাকি জায়গাতেও তারা দর কষাকষি জায়গাতে যেতে পারবে। তো সেই প্রসঙ্গটি হচ্ছে না বা সেই দিকে যে গোটা বিষয়টি এগোচ্ছে না, সেটা কার্যত পরিষ্কার আজকের এই বৈঠকের মধ্যে থেকে। তবে সোনিয়া গান্ধীর যে বডি ল্যাঙ্গুয়েজ যেভাবে দেখতে পাওয়া গিয়েছে, যেভাবে তিনি কথা বলেছেন নেতাদের সঙ্গে বা বাকিদের সাথে, যাতে একটা বিষয় স্পষ্ট বা মনে করা হচ্ছে, সেটা হচ্ছে যে কংগ্রেসের প্রতি বাকিরা যে চাপ তৈরি করছে, সেই চাপের ক্ষেত্রে কংগ্রেস নরম মনোভাব দেখাতে পারে এবং আসন সমঝোতার ক্ষেত্রে তারাও যে দ্রুত আলোচনা চায়, সে কারণে ন্যাশনাল অ্যালায়েন্স কমিটি তৈরি করে দেওয়া হয়েছে। ধন্যবাদ আবির। আমরা গতকাল থেকেই বলছিলাম আসন সমঝোতার কথা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই 5 রাজ্য অর্থাৎ গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় এবং উত্তরপ্রদেশ, এইখানে কংগ্রেসের জন্য খুব বেশি হলে আঞ্চলিক দলগুলি 26টি, 25টি, গুজরাটের ক্ষেত্রে 26টি, মধ্যপ্রদেশের ক্ষেত্রে 29টি, রাজস্থানে 25টি, ছত্তিশগড়ে 11টি এবং উত্তরপ্রদেশে 10টি এর বেশি আসন ছাড়তে নারাজ। তার কারণ গত বিধানসভা নির্বাচনে 3টে রাজ্যে কংগ্রেসের যেভাবে ভরাডুবি হয়েছে, সেক্ষেত্রে কংগ্রেসকে আদৌ তাতে রাজি হবে, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। তবে কিছুটা নরম ভাব অন্তত কংগ্রেস দেখাচ্ছে বলে ভিতরের খবর আমরা পাচ্ছি যে কিছুটা নরম মনোভাব দেখাচ্ছে, কিন্তু সেটা কতটা, শেষমেশ কোন অঙ্কে গিয়ে দাঁড়াবে আমাদের নজর থাকবে। তবে দিল্লিতে আরও একটা কারণে আমাদের নজর রয়েছে, তার কারণ নজিরবিহীনভাবে এতজন সাংসদ যে সাসপেন্ড, এর আগে কখনো হয়নি। আজও 50 জন সাংসদ সাসপেন্ড হলেন আজও, এবং সংসদের ভিতরের ছবিটা যেমন আপনাদের দেখাচ্ছি, পাশাপাশি সংসদের বাইরের ছবি দেখাচ্ছি। মকর দ্বার যেখান দিয়ে সাংসদরা ঢোকেন, তারা ভিতরে না ঢুকে তারা সাসপেন্ড হওয়া সাংসদরা সেখানেই বিক্ষোভ দেখাচ্ছেন। রাজীব প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন, রাজীবের সঙ্গে একবার কথা বলবো। রাজীব, আজ এক অন্য সংসদ দেখা গেল, আজ এক অন্যরকম পার্লামেন্ট দেখা গেল। তার কারণ গত 2 দিন ধরে আমরা যে ছবি দেখছি, গত সপ্তাহ থেকে যে ছবি দেখছি, আজ বোধহয় সেই ছবির চূড়ান্ত দিক। আর বোধহয় খুব বেশি সাংসদ বিরোধী, মানে বিজেপি বিরোধী খুব বেশি সাংসদ আর বোধহয় সংসদ ভবনের ভিতরে নেই, তাই না? একদমই দেখো অতনু, 142 জন সাংসদ সংসদের বাইরে চলে গিয়েছেন এবং তারা এই চলতি যে অধিবেশনের বাকি কটা দিন তারা ঢুকতে পারবে না, এবং সেইটা কিন্তু একেবারে নজিরবিহীনভাবে হয়েছে। এক দিনে 78 জন, গতকাল 78 জন সাংসদ সাসপেন্ড হয়েছেন, আজকে 50 জন। এই দিয়ে বিরোধীরা বলছে যে হচ্ছেটা কি, তার কারণ এত সাংসদ একটা কারণে সাসপেন্ড হচ্ছে, এরকম ঘটনা আগে ঘটেনি। এবং কি কারণ, সেই কারণটাই গভীরে লুকিয়ে আছে সব কিছু। কারণটা আমরা জানি, গত 13ই ডিসেম্বর সংসদে হামলা হলো, যেদিন সংসদে হামলার বর্ষপূর্তি সেদিনই আবার হামলা হলো। 2 যুবক তারা গেলেন, ঢুকে পড়লেন সব কিছু ফাঁকি দিয়ে, এবং তারপর সংসদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল। সাংসদরা সরকারের কাছে জবাব চাইল
এবং জবাব দেওয়ার কথা সংসদের ভেতরে, কিন্তু দেখা গেল প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তারা সবাই বাইরে বক্তব্য রাখছেন, ভেতরে কেউ বলছেন না। আর সংসদ চলাকালীন নিয়ম হচ্ছে সংসদের ভেতরে বলতে হবে, তাই তারা সরব হলেন এবং সরব হওয়ার পর যেটা দেখা গেল তাদের নিয়ম তারা ভেঙেছেন। এই অভিযোগে একের পর এক সাসপেন্ড হতে শুরু হলেন সাংসদরা। রাজ্যসভায় প্রথমে ডেরেক ওব্রায়েন সাংসদ, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতাকে সাসপেন্ড করে দেওয়া হলো। সেদিনই লোকসভা থেকে 13 জন সাংসদকে সাসপেন্ড করা হলো। আবার গতকাল সোমবার লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে 78 জনকে সাসপেন্ড করা হলো। আজকে আবার 50 জন মতো সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। সব মিলিয়ে সংখ্যাটা দাঁড়ালো কোথায়? 142 জন। 142। রাজীব, আমাদের সঙ্গে থাকো। এই 142 জন সাংসদ সংসদের বাইরে, সেই সংসদের বাইরের ছবিটা একবার দেখুন। ভিতরে এবার বিজেপি বিরোধী কজন সাংসদ আছেন হাতে গুনে বলা যাবে, বাইরে 142 জন। এরকম একটা পরিস্থিতি। অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য শোনাবো আপনাদের। In a single word, I can say that it is nothing but an anarchy being played inside the parliament. Anarchy being played inside the parliament. They don't have even an iota of faith upon the parliamentary system in our country. So that is why it is nothing but an anarchy inside the parliament. এতজন সাংসদ, 142 জন সাংসদ সংসদের বাইরে, কিভাবে দেখছেন প্রধানমন্ত্রী মোদী? প্রধানমন্ত্রী মোদী তিনি কিন্তু দুষছেন বিরোধীদেরই, বলছেন বেদনাদায়ক ঘটনা সংসদে যা হয়েছে তা বেদনাদায়ক, অর্থাৎ এতজন সাংসদকে যে সাসপেন্ড করা হয়েছে। কিন্তু পাশাপাশি তিনি এটাও বলছেন বিরোধীরা যা করেছে তা ঠিক নয় এবং বিরোধীরা ঠিক করেছে, বিরোধী আসনেই থাকবে। অর্থাৎ তার কটাক্ষ যে বিরোধীরা এরকম করলে শুধু বিরোধী আসনেই থেকে যাবেন, বরং সাসপেন্ড হওয়ার ফলে যে সিটগুলো ফাঁকা হয়ে গেল সেগুলো বিজেপি নিয়ে নেবে। আজ যখন বৈঠক হয়, অর্থাৎ আজ যখন সাংসদদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আজ সংসদ শুরু হওয়ার আগে, পার্লামেন্ট সেশন শুরু হওয়ার আগে আজকের দিনের, তখন তিনি ঠিক বৈঠকে এরকমই কথা বলেছেন। और ये जो ब्लॉक कर रहे हैं, जो अवरोध पैदा कर रहे हैं, ये उनकी हताशा है 3 प्रदेशों में हार के कारण। तो इसका मतलब यही है कि विपक्ष के लोगों को मालूम है कि उनको विपक्ष में ही बैठना है। और अभी जो हॉल है उसमें लगभग 2.5 ब्लॉक बीजेपी के सांसदों से भरता है। 24 में पूरा ब्लॉक भर जाएगा और जो विपक्ष के लोग हैं उनकी संख्या क्या होगी ये बताने की जरूरत है। इंडिया गठबंधन, उसका उद्देश्य है नरेंद्र मोदी सरकार को उखाड़ फेंकना और हम जो यहाँ बैठे हैं उनका उद्देश्य है भारत का भविष्य उज्जवल करना। নরেন্দ্র মোদী কি বলেছেন যখন বিজেপি তা প্রচার করছে, তখন এই যে সাংসদরা সাসপেন্ড হয়েছেন তারা কি বলছেন? ওই দেখুন সৌগত রায় বসে আছেন ওখানে, বর্ষিয়ান সাংসদ সৌগত রায়, তার বক্তব্য শোনাবো। মোদী পার্টির কর্মীদের, এমপিদের চান্দা করার জন্য এরকম কথা বলে থাকতে পারে, কিন্তু এটা দিবা স্বপ্ন। মোদীর জনপ্রিয়তা কমছে, আর যেভাবে ওরা গণতন্ত্র কেড়ে নিচ্ছেন বিরোধীদের সাসপেন্ড করে, তারও প্রতিক্রিয়া দেশের মানুষের উপর পড়বে। খালি সিট, এটা তো ওর দিবা স্বপ্ন, ওর আশা। বিরোধীরা যেখানে ছিল সে আসন তো জিতবেই, আরো অনেক আসন। এই যে ছবি দেখছেন মকরদুয়ারের সামনে সবাই বসে রয়েছেন, আর একটা ছবি আপনাদের দেখাবো। তখন ঠিক এইখানে একটা স্ট্রিট ড্রামা টাইপের হচ্ছে, একটা নাটক টাইপের। কি হচ্ছিল দেখাবো বিরতির পর, সঙ্গে থাকুন। এবার আইপিএল এর খবর, কারণ আইপিএল এ এক ইতিহাস তৈরি করে ফেললো নিলামের ক্ষেত্রে। আইপিএল এর নিলামের ক্ষেত্রে ইতিহাস তৈরি করে ফেললো কলকাতা নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্স আইপিএল এ ইতিহাস তৈরি করে ফেললো, কারণ মিচেল স্টার্ককে, অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার মিচেল স্টার্ককে কলকাতা নাইট রাইডার্স তুলে নিল। কিন্তু কেন রেকর্ড বলা হচ্ছে, সর্বকালের ইতিহাস বলা হচ্ছে আইপিএল এর ইতিহাসের ক্ষেত্রে? ইরান প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, বলতে পারবেন ইরান? একদমই, দেখো অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার মিচেল স্টার্ক, বাহাতি বোলার, দীর্ঘদিন পর আইপিএল এ কামব্যাক করলেন এবং করলেন শুধু নয়, সুপার হিরোর মতো কামব্যাক করলেন। এর আগে আইপিএল এর ইতিহাসে সর্বাধিক টাকায় বিক্রি হওয়া ক্রিকেটার তিনি ছিলেন তো স্যাম কারেন।
তার 18.5 কোটি টাকার দর উঠেছিল। তবে আজ আইপিএল নিলাম যখন দুবারে শুরু হয়, প্রথমে সেই রেকর্ডটা ভেঙে দেন অস্ট্রেলিয়া বিশ্বকাপ অধিনায়ক প্যাট কামিন্স, আর তার 20.50 কোটি টাকায় তাকে হায়দ্রাবাদ কিনে নেয়। মনে করা হচ্ছিল এটাই হয়তো এটাই রেকর্ড এবং এর থেকে বড় কেউ রেট নাও পেতে পারে, দর নাও পেতে পারে। কিন্তু শেষ পর্যন্ত মিচেল স্টার্ক যখন এলেন তখন দেখা গেল টাকার ঝুলি উপর করে নেমে পড়েছেন কেকেআর এবং সঙ্গে হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই, এবং অবশ্যই তার সঙ্গে গুজরাট। দীর্ঘ লড়াইয়ের পর শেষ পর্যন্ত কিন্তু দেখা গেল যে কেনাকাটার দিক থেকে কোথাও গিয়ে সেই 20.50 কোটি রেকর্ড ভেঙে দিয়ে সর্বকালের শুধু আইপিএল কেন, ক্রিকেটের যে কোনো ফ্র্যাঞ্চাইজি যে টুর্নামেন্ট এই রেকর্ড ভেঙে দিল কেকেআর 24.75 কোটি টাকা। আমি আরো একবার তুমি বলবো 24.75 কোটি টাকায় কেকেআর তাকে কিনে নিয়েছে। এই রেকর্ডে আইপিএল তো বটেই, অন্য কোনো ক্রিকেট ফ্র্যাঞ্চাইজিতে এত টাকা দিয়ে কেউ কোনোদিনও ক্রিকেটার কেনে নেই। এবং এই ক্রিকেটার ছাড়াও কিন্তু যেমন অনেকে মজা করে বলছে যে আইপিএল কোথাও কি অস্ট্রেলিয়ান প্রিমিয়ার লিগ হয়ে যাচ্ছে, কারণ মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্স দুজনকে মিলিয়ে প্রায় কিন্তু সে দল হয়ে গেল 45 কোটি টাকা, যেখানে বিরাট বুমরা এদের থেকেও দর অনেক বেশি। তো সব মিলে নিলাম চলছে, যে যার দল গোছাচ্ছে, কিন্তু কেকেআরের এই রেকর্ড সর্বকালের চমক বলেই মনে করা হচ্ছে। ধন্যবাদ। শাহরুখ খানের ডাঙ্কি রিলিজ করছে এই সপ্তাহেই, কিন্তু তার আগেই শাহরুখ খানকে নিয়ে আরও বড় খবর মুম্বাই থেকে, কারণ তার স্ত্রী গৌরী খানের বিরুদ্ধে গৌরী খানকে নোটিশ পাঠিয়েছে ইডি আর্থিক প্রতারণার মামলায়। তার বিরুদ্ধে অভিযোগ আর্থিক প্রতারণার, এবং তাও 30 কোটি টাকার 30 কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ তার বিরুদ্ধে, নোটিশ ইডির। আমার সঙ্গে মানুষ রয়েছেন, প্রতিনিধি মানুষ। কেন এই অভিযোগ, অর্থাৎ কি অভিযোগ তার বিরুদ্ধে? দেখো অতনু, গৌরী খানকে ইডি নোটিশ পাঠিয়েছে এবং 30 কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 30 কোটি টাকার আর্থিক প্রতারণা মামলায় এই যে নোটিশ পাঠিয়েছে, সেখানে শোনা যাচ্ছে যে যে প্রতারণার নাম জড়িয়েছে, সেক্ষেত্রে একটু সংক্ষেপে বলি। কারণটা হলো 2015 সালে লখনৌর এক রিয়েল এস্টেট কোম্পানি তুলসিয়ানি গ্রুপের যে ফ্ল্যাট বা সেখানকার যে প্রজেক্টটা ছিল, তার প্রচারের মুখ ছিলেন গৌরী খান, অর্থাৎ গৌরী খান ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন। এবং মুম্বাইবাসী এক ব্যক্তি যশবন্ত কিন্তু এই গৌরী খানকে দেখেই, বা গৌরী খান এই যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন তাকে দেখেই কিন্তু 86 লক্ষ টাকার একটা ফ্ল্যাট বুক করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি মালিকানা পাননি। এবং তিনি অভিযোগ করেন, কারণ তার বক্তব্য যে শাহরুখ খানের পত্নী এবং ইন্টেরিয়র ডিজাইনার গৌরী খানকে দেখেই কিন্তু তিনি ফ্ল্যাট বুক করেছিলেন, ভেবেছিলেন যে এখানে আস্থা বা বিশ্বাসের জায়গা রয়েছে, কিন্তু তিনি প্রতারিত হয়েছেন। এবং সেই মামলাতেই কিন্তু গৌরী খানকে ইডি নোটিশ দিয়েছে এবং ওভারঅল 30 কোটি টাকার গলমিল পাওয়া গেছে এই তুলসিয়ানি গ্রুপের প্রজেক্টের মামলায়। এবং ব্যাংকের কাছ থেকেও কিন্তু ইডি নোটিশ চেয়ে পাঠিয়েছে, অর্থাৎ গৌরী খান এবং পাশাপাশি ব্যাংক দু তরফেই কিন্তু জিজ্ঞাসাবাদ করবে ইডি, এবং খুব শিগগিরই হয়তো গৌরী খানকে ডাকা হতে পারে। তবে অতনু জানিয়ে রাখি যে এই বিষয়ে যোগাযোগ করা হলে শাহরুখ বা গৌরী খান বা তাদের কোম্পানির তরফ থেকে বা তাদের ব্যক্তিগত সচিবরা কিন্তু এই মুহূর্তে কিছু জানাতে রাজি হন। ধন্যবাদ।